বিয়ে করে পাপ করেছি। অরুণী প্লেটে এক পিস গলদা চিংড়ি নেওয়ার সময় রাবেয়া বললেন, এখান থেকে নিও না, এটা বাচ্চাদের জন্য করা হয়েছে। অরুণীর হাত থেমে গেল। ডাইনিং টেবিলে সবার তার দিকে তাকিয়ে আছে। তিনি সব ব্যাপারেই অরুণীকে নিষেধ করেন, এটা তার স্বভাব। কিন্তু খাওয়া দাওয়া নিয়েও যে নিষেধাজ্ঞা জারি করবেন সেটা ভাবেনি অরুণী। রাবেয়া বেগম বললেন, সবার মাথা গুনে চিংড়ি রান্না করা হয়েছে, তুমি একটা নিয়ে গেলে একজনের কম পড়ে যাবে, তুমি বরং ইলিশ ভাজা মাছ নাও। অরুণী নরম কণ্ঠে বলল, মা, আমি তো ইলিশ মাছ খাই না, কাটার জন্য। রাবেয়া এই কথা শুনে কিঞ্চিত বিরক্তই হলেন। কাটার জন্য ইলিশ মাছ খাও না, মেয়েদের সব খাওয়া শিখতে হয়। কি আর করবে, একটা ডিম ভেজে খেয়ে নাও তাহলে। অরুণী কি এখন খাওয়া ছেড়ে উঠবে, রান্নাঘরে ডিম ভাজতে যাবে? দীর্ঘশ্বাস ছেড়ে সে শুধু পালং শাক আর ডাল দিয়ে খেতে লাগলো। কিছুক্ষণ পরে অরুণীর সমবয়সী ননদ নীলিমা এসে গলদা চিংড়ি প্লেট তুলে নিল। অরুণী বড় বড় চোখে তাকিয়ে বলল, আরে নীলি, কি করছো? এটা তো বাচ্চাদের জন্য। কথাটা বলে নীলিমা সহ ডাইনিং টেবিলে সবাই অরুণীর দিকে তাকালো। রাবেয়া অবাক হয়ে তাকালো। অরুণী হেসে বলল, মাথা গুনে রান্না করা হয়েছে তো, তুমি নিয়ে গেলে একটা বাচ্চার কম পড়ে যাবে না। তুমি এইটা রেখে ইলিশ ভাজা নাও। নীলিমা একটু আহ্লাদ করে বলল, কিন্তু ভাবি, আমি তো ইলিশ মাছ কাটা বেছে খেতে পারি না, আর আমার চিংড়ি খুব ফেভারেট। তাতে কি হয়েছে? আমি তো খেতে পারি না, তবুও মা আমাকে চিংড়ি নিতে দেননি। বাচ্চারা তো আর চিংড়ি ছেড়ে ইলিশ খাবে না, আমিও নিইনি সেজন্য। দেখো, আমার প্লেট খালি, তুমিও আমার মতো শাক আর ডাল দিয়ে খেয়ে নাও, নয়তো ডিম ভেজে খাও। কি আর করবে, ঠিক বলেছি না মা? রাবেয়া বেগম বাগা দৃষ্টিতে তাকালেন অরুণীর দিকে। নীলিমা উদাস হয়ে বলল, সত্যি মা, আমার জন্য চিংড়ি নেই। রাবেয়া কঠিন গলায় বললেন, কে বলেছে নেই? চিংড়ি আমার বাচ্চাদের জন্য, তুইও তো আমার বাচ্চাটাই, তোর জন্য একটা চিংড়ি বরাদ্দ আছে। নীলিমা এবার অরুণীর দিকে চেয়ে হাসি মুখে বলল, দেখেছো ভাবি, মায়ের কাছে সন্তানেরা সবসময় বাচ্চায় থাকে। অরুণী হতাশ কণ্ঠে বলল, তাই তো দেখছি, কিন্তু আমি জানতাম শাশুড়ি নাকি মায়ের মতো হয়। আজকে বুঝলাম কতটা ভুল। আমার সমবয়সী হয়েও তুমি মায়ের কাছে বাচ্চা, আর আমি বুড়ি। নীলিমা খিলখিল করে হেসে উঠল, বলল, তুমি খুব মজা করে কথা বলো ভাবি। বিশুদ্ধ সত্যি কথাগুলো মজা করেই বলতে হয় নীলি। রাবেয়ার চেহারা তখন শক্ত করে খেতে লাগলেন। অরুণীর চাচি শাশুড়ি বললেন, তাহসিন তো রাতে খাবে না, ও ঘুমিয়ে পড়েছে, তুমি বরং ওর চিংড়িটা খেয়ে ফেলো অরুণী। অরুণী মুচকি হেসে বলতে যাচ্ছিল সে খাবে না, কিন্তু এর আগে রাবেয়া ধমক দিয়ে উঠলেন, কেন ওকে দিচ্ছ? তাহসান সকালে উঠে খেতে চাইলে ফ্রিজে তুলে রাখো এটা। চাচি শাশুড়ির মুখ গোমরা করে রেখে দিলেন। রাবেয়া বাড়ির কর্ত্রী, তিনি যা বলেন সকলে তাই করতে বাধ্য, না হলে বাড়িতে সিডর সুনামি সব একসাথে শুরু হয়। খাওয়া শেষে রাবেয়ার আদেশ দিলেন, অরুণী, তুমি প্লেটগুলো কিচেনে নিয়ে ধুয়ে ফেলো, যাও। সারাদিন তো শুয়ে বসেই থাকো, এখন একটু কাজ করো। খোঁচা না মেরে কথা বলতে পারেন না এই মহিলা। অরুণী সব সময় জবাব দেয় না, কিন্তু মাঝে মাঝে ধুয়ে ছাড়ে। নোংরা প্লেট দেখে অবাক হয়ে বলল, মা, এতগুলো প্লেট আমি একা কীভাবে ধুবো? আমাকে হেল্প করার জন্য কেউ এলে ভালো হতো। সে কথাটা বলেছে কারণ এ বাড়িতে তার 3 জন উপযুক্ত ননদ আছে। একজনের বয়স 23 বছর, অরুণীর থেকে 5 বছরের বড়। অরুণী তাকে ডাকে রুমা আপু বলে। আরেকজনের 21 বছর, ওই মেয়ে রুমার থেকে 2 বছরের ছোট, তার নাম তানজিমা। তৃতীয়জন হলো নীলিমা, আর তার 18 বছর, অরুণীর সমবয়সী সে। তারা ডিনারের পর হইচই করে লুডো খেলতে বসেছে, আর একা হতে পরিবারের সকলের এঁটো বাসন ধোয়ার দায়িত্ব পড়েছে একা অরুণীর উপর, কারণ সে বাড়ির বউ, ঝি চাকরানির বিকল্প। রাবেয়া খোঁচা মেরে বললেন, এইটুকু কাজও একা করতে পারবে না? তোমার মা কি তোমাকে কিছু শিখিয়েনি? বড়দের মুখে মুখে তর্ক করা ছাড়া। রাবেয়া কথাটা এত জোরে বলেছেন যে ড্রয়িং রুম থেকে শোনা গেল। নীলিমা আর উর্মি উকি মেরে তাকালো। একজন ফিসফিস করে বলল, মা কাকে বকে রে?
আরেকজন উত্তর দিল, কাকে আবার? ছোট ভাবিকে। সে তো সারাক্ষণই বকায় খায়। তারপর চাপা হাসির গুঞ্জন। অরণি এবার জবাব না দিয়ে পারল না। জোর গলায় বলে উঠল, তর্ক বিতর্ক শিখতে হয় না মা, এটা অভ্যাসের বিষয়। পরিস্থিতির চাপে মানুষ অনেক কিছুই করে, তাই আমাকেও তর্ক করতে হয়। কারণ এই বাড়িতে বিতর্কিত ব্যাপারগুলো খুব বেশি দেখি তো, সেজন্য। অরণির চাবুক পেটা জবাব দিয়ে এঁটো প্লেটগুলো রান্নাঘরে নেওয়ার জন্য গোছাতে লাগলো। রাবেয়া ছেড়ে দেওয়ার পাত্রী নয়। ক্ষুদ্র গলায় বললেন, তর্কটা যেমন শিখেছ, তেমন যদি ঘরের কাজগুলো শিখতে, তাহলে আজকে এত সমস্যা হতোই না। এই জন্য বংশ দেখে মেয়ে আনতে হয়। পারিবারিক শিক্ষা বলেও তো একটা ব্যাপার আছে। অরণি প্লেটগুলো নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছিল। শাশুড়ির কথা শুনে থেমে গেল। কাছে এসে ফিসফিস করে বলল, পারিবারিক শিক্ষার কথা যেহেতু বলছেন, সেহেতু আমিও একটু বলি। আমার মা না হয় আমাকে বাড়ির থেকে কাজ শিখিয়ে পাঠাননি, কিন্তু আপনার বাড়িতেও 3 জন আছে, যাদেরকে সারাক্ষণ ফার্মের মুরগির মতো বসে থাকা ছাড়া আপনিও কি অন্য কিছু শিখাতে পারেননি? রাবেয়া এত বড় কথা শুনে অগ্নি দৃষ্টিতে তাকালেন। অরণি মিষ্টি হেসে বলল, খুব ভয় লাগে মা, শ্বশুরবাড়িতে গিয়ে তাদের অবস্থাও যদি আমার মতো হয়। জবাবটা দিয়ে অরণি দ্রুত রান্নাঘরে চলে গেল। রাবেয়ার রাগে অগ্নিগিরির মতো জ্বলতে থাকলেন। প্রায় ৪৫ মিনিট লাগিয়ে অরণি থালা বাসন ধোয়ার কাজ শেষ করলো। রান্নাঘরে প্রচণ্ড গরমে শরীর ঘামে অর্ধেক ভিজে গেছে। খুব ক্লান্ত লাগছে তার। সিনকের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে কোমর পিঠ উভয় ধরে এসেছে। অরণি কোনো মতে হেঁটে বেডরুমে এসে বিছানায় বসলো। এসির টেম্পারেচার কমিয়ে ছেড়ে দিল। ঘর ঠান্ডা করে কিছুক্ষণ শুয়ে থাকতে ইচ্ছা করছে। এমন সময় দরজা খুলে রুমে প্রবেশ করলো রাফাত। এসে ধপ করে বিছানায় বসল। বিছানা নড়ে উঠল। অরণি ভয় পেয়ে বলল, কি ব্যাপার? রাফাত আদেশ দেওয়ার মতো বলল, আমাকে এক্ষুনি 1 গ্লাস পানি এনে দাও, গলা শুকিয়ে আছে। অরণি একটু তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, তোমার হাতে কি হয়েছে? হাতে কি হয়েছে মানে? হাতে কিছুই হয়নি। ও, আমার কাছে পানি চাইলে তো, তাই ভাবলাম তোমার হাতে মনে হয় কিছু হয়েছে, যে কারণে পানিটাও ঢেলে খেতে পারছো না। রাফাত এবার ক্ষিপ্ত কণ্ঠে বলল, মা তো তাহলে ঠিকই বলে। কাজের কথা শুনলেই তুমি বেয়াদবের মতো মুখের উপর জবাব দিতে শুরু করো। সমস্যা কি তোমার? অরণি হাই তুলে বলল, তোমাদের ভাষায় এটাকে বেয়াদবি বলে নাকি? আমাদের ভাষায় বলা হয় উচিত জবাব। শোনো অরু, এটা তোমার বাপের বাড়ি নয় যে সারাক্ষণ এসির নিচে শুয়ে মোবাইল টিপবে আর চটাং চটাং কথা বলবে। এখানে থাকতে হলে সবার সাথে মিলেমিশে কাজ করে থাকতে হবে। গট ইট? অরণি ওই পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করলো। তারপর বলল, থ্যাঙ্কস ফর সাজেশন। এই, আমার কথা কি তোমার ফান মনে হচ্ছে? এমন দায় সারা জবাব দিয়ে কি বোঝাতে চাচ্ছ তুমি? অরণি এবার কোনো জবাবই দিল না। রাফাত কাছে এসে অরণিকে নিজের দিকে ফেরানোর চেষ্টা করলো। অরণি ফিরল না, শক্ত হয়েই শুয়ে রইল। রাফাত শরীরের শক্তি প্রয়োগ করলো। অরণির রাগ লেগে গেল। উঠে বসে রাফাতকে চড় মারল সে। রাফাত অপ্রত্যাশিত চড় খেয়ে হতভম্ব। অরণি ফিসফিস করে বলল, মায়ের চামচা কোথাকার। রাফাত এখনও বিশ্বাস করতে পারছে না যে অরণি তাকে চড় মেরেছে। সে কয়েক মুহূর্ত পুরো বোকা বনে গেল। একটু পর যখন তার হুঁশ ফিরল, তখন ওই রাগে উঠে দাঁড়ালো। গজগজ করতে করতে ঘর থেকে বের হয়ে গেল। অরণির চোখে জল চলে এসেছে তখন। এই বাড়ির একটা মানুষও যদি তার সঙ্গে একটু ভালো ব্যবহার করত। সবাই অরণির বিরুদ্ধে কথা বলে, এমনকি রাফাতও মা যা বলে তাই বিশ্বাস করে, আর এসে অরণিকে ধমকাতে থাকে। প্রতিদিন এত অশান্তি আর ভালো লাগে না। তাই রাগের মাথায় আজ রাফাতকে সে চড় মেরেছে। এই চড়ের পরিমাণ যে খুব একটা শুভ হবে না, তা বোঝাই যাচ্ছে। একটু পরে সবাই বেডরুমের ঘটনাটা জেনে যাবে। সবার সামনে আবার অনেকের কাছেই তাকে অপদস্থ হতে হবে। অরণির চোখের জল মুছে দীর্ঘশ্বাস ছাড়ল। সে চেষ্টা করে প্রতিবাদ করে টিকে থাকার, কিন্তু দিন শেষে খুব হাঁপিয়ে ওঠে। তার সাথে রাফাতের বিয়েটা জীবনের সবচেয়ে বিষাক্ত ব্যাপারগুলোর মধ্যে একটি। তখন শীতকাল। অরণি সদ্য ভার্সিটিতে ভর্তি হয়েছে। নবীনবরণের অনুষ্ঠানে তাকে শাড়ি পরা অবস্থায় স্টেজে নাচের পারফর্ম করতে দেখে রাফাত। সে ছিল ভার্সিটির সিনিয়র ভাই।
মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্র। অরণিকে প্রথম দেখায় রাফাতের এত বেশি ভালো লেগে যায় যে সে দিনেই প্রেমের প্রস্তাব দিয়ে ফেলে। রাফাত ভার্সিটির পপুলার বড় ভাই, সারাক্ষণ ঘুরে বেড়ায়, পলিটিক্সও নাকি করে। তাই অরণিও রাফাতকে সরাসরি রিজেক্ট করার সাহস পায়নি। সে বলে ভেবে জানাবে। চিন্তা করেছিল রাফাত হয়তো কিছুদিন পর ব্যাপারটা ভুলে যাবে। অরণি আর প্রতিদিন সেজেগুজে ভার্সিটি আসবে না, স্টেজে উঠে আসবে না। রাফাতও তাকে দেখে আকৃষ্ট হবে না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু অরণির ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আস্তে আস্তে ঠিক কিছুই হলো না, বরং আস্তে আস্তে সমস্ত ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে লাগলো। রাফাত সেই যে বের হয়েছিল এখনো ঘরে ফেরেনি। আর যে বাড়িতে চর নিয়ে বড়সড় একটা হাঙ্গামা হবে তা বোঝাই যাচ্ছে। অরণি রুমের বাহিরে বের হতে কিঞ্চিত ভয় করছে। সে মোবাইল হাতে নিয়ে মাকে কল ব্যাক করলো। মায়ের ফোনেই তার ঘুম ভেঙেছে। এতক্ষণ সে ঘুমিয়েছিল। শারমিন ফোন রিসিভ করে কড়া কণ্ঠে বললেন, হ্যালো আরু, এসব কি শুনছি আমি? কি শুনছো আম্মু? তুই নাকি রাফাতকে থাপ্পড় মেরেছিস? তোর কাছে সে এক গ্লাস পানি চেয়েছিল বলে? এটা কেমন ব্যবহার? অরণি আশ্চর্য গলায় বলল, তোমাকে এসব কে জানালো? কে জানালো সেটা কোনো বিষয় না। তুই কি ভেবেছিস তোর কাণ্ডকীর্তি আমার কানে আসবে না? সবই আমি জানি, রোজ খবর পাই। কাজটা কিভাবে করলি আমার মেয়ে হয়ে? আগে তো তুই এমন ছিলি না। বিয়ে হওয়ার পর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? শ্বশুর বাড়িতে আমাদের মান সম্মান ডোবাতে চাস? শাশুড়ির মুখে মুখেও নাকি তর্ক করছিস ইদানিং। তোকে এই শিক্ষা দিয়েছিলাম আমরা? রাফাত প্রতিদিন আমার কাছে তোর নামে বিচার দিচ্ছে। আমি এতদিন চুপ করেছিলাম, কিন্তু আজ তো তুই লিমিট ক্রস করে ফেলেছিস একদম। রেলগাড়ি থামিয়ে বলল, এক মিনিট, কে তোমার কাছে বিচার দিচ্ছে আমার নামে? রাফাত। শারমিন চুপ হয়ে গেলেন। রাগের মাথায় বোকামি করে ফেলেছেন। রাফাতের নাম বলা নিষেধ ছিল। এখন তো স্বামী স্ত্রীর মধ্যে আবার ঝগড়া শুরু হবে। যদিও বিয়ের পর এখন পর্যন্ত রাফাত আর অরণির ঝগড়া কখনো থামেনি। ঝগড়ার কারণে বিশেষ রাতেও তারা আলাদা ছিল। শারমিনের ধারণা বিয়ের 1 মাস হয়ে যাওয়ার পরেও তারা আলাদাই আছে। তাদের প্রথম রাতে সেই ঝগড়া এখনো অব্যাহত আছে। ছেলে মেয়ে দুটোর মধ্যে মিল মহব্বত কি কোনোদিনই হবে না? মায়ের চোখ পড়ে যাওয়া দেখে অরণি এবার শতভাগ নিশ্চিত হলো যে রাফাতই সব কিছু বলেছে। অবশ্য মা না বললেও অরণি বুঝেই ফেলত, ওই খাটাস ছাড়া এই কাজ আর কে করবে? কত বড় হিংসুক সে! নিজের পরিবারের কাছে তো অরণিকে 1 পয়সার মূল্য দেয় না। এখন অরণির পরিবারের কাছেও তাকে ছোট করার জন্য উঠে পড়ে লেগেছে। এর একটা বিহিত করতেই হবে। মায়ের পাশাপাশি ছেলেকেও টাইট দিতে হবে। রাগে অরণির চোয়াল শক্ত হয়ে এলো। শারমিন নরম কণ্ঠে বোঝানোর উদ্দেশ্যে বললেন, তুই কাজগুলো ঠিক করছিস না। যতদূর সম্ভব নিজেকে শুধরে নে, না হলে তোর বদনাম হবে, সাথে আমাদেরও বদনাম হবে। অরণি এখন মাকে কি করে বোঝাবে যে সে রাফাতকে পানি যাওয়ার জন্য চর মারেনি, মেরেছে মায়ের চামচামি করার জন্য? রাবেয়ার সমস্ত কথা রাফাত অন্ধের মতো বিশ্বাস করে। অরণির দিকটা একবারও ভেবে দেখে না। রাবেয়া যদি বলেন, রাফাত তোর ও মারা গেছে বাবা, যা কবর দিয়ে আয়, নিঃসন্দেহে রাফাত তাই করবে। অরণিকে জ্যান্ত অবস্থায় কবরে রেখে আসবে। অরণ্য যদি বলে, আমি তো বেঁচে আছি, তখন রাফাত ধমক দিয়ে বলবে, আমার মা আমাকে মিথ্যা কথা বলেছে। আমার মাকে তুমি মিথ্যুক বানাতে চাও? অরণি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। শারমিন উপদেশ দেওয়া থামালেন না। দীর্ঘ 50 মিনিট ধরে তিনি অরণিকে অনেক কিছু বোঝালেন। অরণি শুধু কথাগুলো শুনে গেল, কিন্তু কিছুই মানবে না। সেই শুধু একটা কথাই মানে, অবস্থা বুঝে ব্যবস্থা। এখানের অবস্থা যেমন, তার ব্যবস্থাও সে রকমভাবেই করতে হবে। সবাই যদি অরণিকে আপন করে নেয় তাহলে অরণিও মিলেমিশে থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে কেউ ওকে আপন করে নেয়নি, বরং এমনভাবে বাড়ির সবাই একযোগ হয়ে সারাক্ষণ তার নামে ষড়যন্ত্র করতে থাকে যে মনে হয় অরণি যেন তাদের চিরশত্রু। আর অরণি তো কপাল করে বর পেয়েছে মাশাল্লাহ। মায়ের কথায় উঠবোস করা ছাড়া বিশেষ কিছু পারে না সে। জীবনে শুধু একবারই মায়ের আদেশ অমান্য করেছিল রাফাত। মায়ের কথা না মেনে অরণিকে বিয়ে করে এনেছিল। শুরু থেকেই রাবেয়া খুব অসন্তুষ্ট অরণির প্রতি। তিনি মনে করেন অরণি বুঝি রাফাতকে বশ করে ফেলেছে। কি রিডিকিউলাস!
মায়ের ফোন রেখে রুম থেকে বের হলো। পিনপতন নীরবতা বিরাজ করছে করিডোরে। অরণি আর রাফাতের বেডরুমটা দোতলায়। বেডরুমের সাথে লাগানো আছে ছাদ। সেই ছাদের সাথে স্টিলের সিঁড়ি দেওয়া। সেই সিঁড়ি দিয়েই সরাসরি বাগানে যাওয়া যায়। ঘরের ভেতর আরেকটা সিঁড়ি আছে। সেই সিঁড়ি দিয়ে যেতে হয় নিচতলায়, যেখানে সারাক্ষণ হাউকাউ লেগেই থাকে। অরণি সেই জায়গায় খুব কদাচিৎ যায়। বেশিরভাগ সময় সে নিজের রুমে থাকে, নয়তোবা শাশুড়ির ঘ্যানঘ্যানানি শুনতে শুনতে অতিষ্ঠ হয়। অরণি যা ভেবেছিল তাই। বাগানে পাটি চাদর দিয়ে বিছানা পাতা। ছোটরা এখানে বসে সন্ধ্যায় খেলাধুলা করে, গল্পগুজব করে। আর রাফাত মাঝে মাঝে অরণির সাথে রাগ করে এখানে এসে ঘুমায়। অরণি বোঝে না এটা করে সবাইকে বোঝানোর কি দরকার তাদের ঝগড়া হয়েছে। এমনিও তো তারা একসঙ্গে থাকে না। রাফাত বিছানায় শয় আর অরণি সোফায় চলে যায়। ড্রয়িং রুম থেকে একটা সোফা এনে তাদের বেডরুমে রাখা হয়েছে। টিভি দেখার জন্য আনা হয়েছে। অরণি রাফাতের ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল। দেখে মনে হচ্ছে কত নিষ্পাপ। জীবনের জটিল কোনো অঙ্ক সে বোঝে না। তার মধ্যে শুধু সরলতা আর সরলতা। কেউ রাফাতের চেহারা দেখলে এমনটাই ভাববে। কেবল অরণি জানে এই লোক কত বদমাইশ, হিংসুটে আর অসভ্য। চিরজীবনের জন্য চড়িয়ে যদি তার গাল লাল বানিয়ে দিতে পারত অরণি। কখনো কখনো সে কল্পনা করে রাফাতকে একটা পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। অরণির হাতে বক্সিং গ্লাভস। দুই হাতে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে রাফাতের চেহারায় ঘুষি মেরে যাচ্ছে অরণি। এসব দেখে হু হু করে হাসছে আর বলছে, বল বল মায়ের চামচা, আর করবি চামচামি? মায়ের কথা শুনে আমার উপর চিল্লাবি, আমাকে অপমান করবি? রাফাত জবাব দিতে পারে না। মাথা নেড়ে না বোঝায় সে কিছুই করবে না। উফ, কি উল্লাস! অরণির এই স্বপ্নটা কবে যে পূরণ হবে। ঘুমাতে পারবে পুরো রুমটায় একা। তার ভাবতে ভালো লাগছে। ঘুমানোর কারণে সকালে উঠলে অরণির ঘাড় ব্যথা করে। আজ সকালে উঠলে আর ঘাড় ব্যথা করবে না। অরণি আরাম করে বিছানায় শুয়ে পড়ল। রাফাতের সাথে তার একটা গোপন চুক্তি আছে, যে চুক্তির কথা কেবল সে আর রাফাত ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই বাড়িতে প্রথম যেদিন অরণি এসেছিল, রাবেয়া সেদিনই দৃঢ় কণ্ঠে বলেছিল, কি জাদু মন্ত্রে আমার ছেলেটাকে বশ করেছ, আল্লাহ মাবুদ জানেন। তোমার জন্য এই প্রথম রাফাত আমার অবাধ্য হলো। সেজন্যই তোমার প্রতি আমি অসন্তুষ্ট। সরাসরি বলছি। আমি আবার সরাসরি সব বলে দিই। তোমার মাথায় আরও যত চিন্তা আছে সব ঝেড়ে ফেলো। এখানে থাকতে হলে আমার আদেশ মেনে থাকতে হবে। আর খবরদার আমার বিরুদ্ধে আমার ছেলেকে কুমন্ত্রণা দেওয়ার চিন্তা মাথাতেও আনবে না। তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। অবশ্যই তুমি একা বের হবে, আমার ছেলেকে নিয়ে নয়। নতুন বউ হয়ে শাশুড়ির মুখে এমন কথা শুনে অরণি থতমত খেয়ে তাকিয়েছিল। সেই মুহূর্তে বুঝতে পারে তার বিবাহিত জীবন খুব একটা সুখের হবে না। অরণি যাকে মায়ের আসনে বসাতে চেয়েছিল, সেই মা তাকে প্রথম দিনেই শত্রু বানিয়ে ফেলেছেন। দিন দিন এই মহিলা তার জীবন অতিষ্ঠ করে তুলছেন। কিন্তু প্রথম রাতে রাফাত ছিল অরণির প্রেমের দিওয়ানা। অরণি বিষ খেতে বললেও সে বিষ খাবে, সাগরে ঝাঁপ দিতে বললেও তাই করবে। এই সুযোগটায় কাজে লাগাতে চেয়েছিল বুদ্ধিমতী অরণি। শাশুড়ির সাথে এক বাড়িতে থাকার চেয়ে রাফাতকে নিয়ে আলাদা থাকায় তার ভালো মনে হলো। বাসর ঘরে বসে রাফাতকে যখন সেই ব্যাপারে অনুরোধ করে, তখন রাফাত সরাসরি বলে দেয় মাকে সে যথেষ্ট কষ্ট দিয়েছে, আর কষ্ট দেওয়া সম্ভব না। অরণি তখন শাশুড়ির হুমকির কথা রাফাতকে জানায়, কিন্তু রাফাত বিশ্বাস করে না। কারণ রাবেয়া রাফাতের সামনে অরণির সাথে খুব মধুর কণ্ঠে কথা বলেন, আর অরণি ওই মহিলার সাথে ভালো করে কথা বলার রুচি পায় না। এইভাবে রাফাতের সামনে রাবেয়া নিষ্পাপ সেজে থাকেন, আর অরণি হয়ে যায় বেয়াদব ঘাড়ত্যাড়া। তবে বিয়ের প্রথম রাতে রাফাত বলেছিল তার মা যা বলবেন তা মেনে নিতে হবে। এখানে কিছুই করার নেই, মা এমনই। বাড়ির সবাই যেমন সহ্য করে, অরণিকেও সহ্য করতে হবে। আস্তে আস্তে মায়ের মন জয় করতে হবে। সে কারো মন জয় করতে পারবে না যে তাকে দেখতে পারে না। তাকে তেল চর্বি মেখে সেবা করার মেয়ে অরণি নয়। সে কিছুই সহ্য করবে না। আর যতদিন রাফাত মায়ের চামচাগিরি বন্ধ না করবে, ততদিন অরণি রাফাতের কাছে আসবে না। ছোঁয়াছুঁই তো দূরের কথা। রাফাত ভেবেছিল রাগের মাথায় এসব বলছে, দুদিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই ঠিক হয়নি।
পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করলো। অরণি বেডরুমের সোফা ঢুকিয়ে সেখানে ঘুম শুরু করলো। একই বাড়িতে থেকে একই রুমে ছাদের তলায় থেকেও তারা আলাদা। তাদের এই দূরত্বের কথা কেউ জানে না। আর এই দূরত্বের প্রধান কারণ ইগো। রাফাত মনে করে তার জায়গায় সে সঠিক, আর অরণি মনে করে সে নিজেই সঠিক। এভাবে কেউ কারো কাছে হার মানতে রাজি নয়। তবে রাফাত মাঝে মাঝে বলে নিজেই ভুল স্বীকার করবে। তখন রাফাতের পায়ে ধরে ক্ষমা চেয়ে কাঁদবে। রাফাত তাকে মাফ করে দিবে। এই কথা শুনে পান খুলে হেসে বলেছিল, ঠিক আছে, আমিও দেখার অপেক্ষায় আছি কে কার পায়ে ধরে। আজ বাড়িতে অনেক আয়োজন, প্রচুর বাজার করা হয়েছে, অনেক রান্নাবান্না হবে, সকাল থেকেই ব্যস্ত সবাই। অরণি খবর পেয়েছে আজ রুমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। পাত্র নাকি অনেক উঁচু বংশের, তাদের কারি কারি টাকা গোল্ডের ব্যবসা আছে। এলাহি অবস্থা। ছেলে দেখতেও সুদর্শন, রুমার ভালো লেগেছে। এইবার এই পাত্র যদি রুমাকে পছন্দ করে ফেলে তাহলে আর কথাই নেই। সকাল থেকে সবার মুখে শুধু পাত্রের গল্প। উর্মি ছোট চাচার মেয়ে, ক্লাস 7-এ পড়ে। অরণিকে সে ভীষণ পছন্দ করে। আজ সকালে উর্মি অরণির কাছে চুল বাঁধতে এসেছিল। অরণি খুব সুন্দর করে ফ্রেন্ডস বেনি করতে পারে। ওই মেয়েটাও খুব পছন্দ করে। কথায় কথায় উর্মি তাকে পাত্র সংক্রান্ত সব খবর জানতে পারে অরণি। তখন সবাই গুজুর গুজুর করে অনেক আলাপ করছিল। অরণি এখন বুঝতে পারল যে সেগুলো ছিল পাত্র সংক্রান্ত আলোচনা। এই বাড়ির সবাই এমনই। অরণির সাথে কেউ সহজভাবে কথা বলে না। অরণি যদি নিজে থেকে তাদের সাথে কথা বলতে চায় তবেই তারা উত্তর দেয়। এমন একটা ভাব যেন অরণি বাহিরের মানুষ। অরণির সামনে বাড়ির যাবতীয় বিষয় নিয়ে আলাপ করা নিষেধ। খুব অস্বস্তি লাগে অরণির, তাই সে সারাক্ষণ ঘরেই বসে থাকে। তবে আজ বিকেলে অন্যরকম কাণ্ড হলো। পুষ্প ওর মা অরণিরকে এসে জানালো রাবেয়া তাকে রান্নাঘরে ডাকছেন। সুরমা এই বাড়িতে ছোটা বুয়ার কাজ করে, শুধু সকালে আসেন, কাজ সেরে দুপুরের মধ্যে চলে যান। কিন্তু আজ তাকে সারাদিনের জন্য রাখা হয়েছে। আজ বাড়িতে অনেক কাজ। অরণি জানে তাকে কেন ডাকা হচ্ছে। সে প্রস্তুত হয়ে নিচে নামলো। রাবেয়া অরণিকে দেখেই অযথায় সবার সাথে চেঁচামেচি করে কথা বললেন। প্রথমে অরণি ভয় পেত, কিন্তু এখন আর ভয় পায় না। রাবেয়া কচকচ করতে লাগলেন, বাড়িতে আজ কত কাজ, অথচ কেউ পটের বিবি সেজে সারাক্ষণ দোতলায় বসে আছে। এত কাজ রান্না বান্না কিভাবে হবে সেই চিন্তা কারো আছে? এত সহজ না সংসার করা। অরণি মিষ্টি হেসে বলল, মা কি আমাকে মিন করে বলছেন? আসলে কি করব বলুন, এই বাড়িতে তো আমার নিজেকে মেহমান মনে হয়। কেউ আমার সাথে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করে না। আজ যে রুমা আপুকে দেখতে আসবে সেটা জানতে পারলাম একটু আগে, তাও পুষ্পর মায়ের থেকে। এখন মনে হচ্ছে পুষ্পর মা ছাড়া এই বাড়িতে আমাকে বুঝি কেউ চেনেই না। রাবেয়া অরণির দিকে তাকালেন না, মেজো জায়ের দিকে চেয়ে বললেন, মুখে মুখে তর্ক না করে একটু কাজে হাত লাগাও। দেখছো না কত রান্না বাকি আছে? ওরা 7টার মধ্যে চলে আসবে। অরণি, তুমি আজ রূপচাঁদা মাছ ভুনা আর খাসির রেজালাটা করবে। মাছ কাটতে জানো তো? থাক, বাদ দাও, পুষ্পর মা মাছ কেটে দিবে। তুমি খালি রান্নাটা সেরে আমাকে উদ্ধার করো। অরণির মুখ ফ্যাকাশে হয়ে গেল। জীবনে সে মুরগিও রান্না করেনি, এই কথা তার শাশুড়ি জানেন। তবুও ইচ্ছে করে অরণিকে রান্নার দায়িত্ব দিচ্ছেন। অথচ বাড়িতে রান্নার করার মানুষের অভাব নেই। এখন যদি অরণি নিষেধ করে তাহলে তাকে অপমানিত হতে হবে। আবার নিষেধ করতে না পারলে রান্না করে দেখাতে হবে। অরণি কি করবে? রাবেয়া শিলা চাচিকে তাড়া দিলেন, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার সাথে চলো, অনেক কাজ আছে। শিলা অরণিকে পছন্দ করেন, তাই অরণির সমস্যাটা বুঝতে পারলেন হয়তো। নরম কণ্ঠে বললেন, ও এত রান্না কিভাবে করবে রাবু আপু? বাচ্চা একটা মেয়ে, ও কি এর আগে রান্না বান্না করেছে? আমি বরং ওকে সাহায্য করার জন্য এখানেই থাকি। কোনো প্রয়োজন নেই। এইটুকু না পারলে আর কি পারবে সে? আর তুমি ওকে সাহায্য করবে কিভাবে? তোমার আলাদা কাজ আছে না? অরণি, তুমি একাই পারবে না? অরণি বুঝতে পেরেছে রাবেয়ার চালাকি। তার উদ্দেশ্য কেবল অরণিকে শাস্তি দেওয়া। অরণি মুখে মুখে সব কথার জবাব দেয় তো, তাই রাবেয়া তাকে সহ্য করতে পারে না। সেই ক্ষোভ তিনি এইভাবেই প্রকাশ করছেন। অরণি মুখ ফুলিয়ে বলল, পারবো, চেষ্টা করলে সব পারা যায় মা।
ঠিক আছে, দেখি কেমন পারো। পুষ্পর মা অরণির দিকে শিলনোড়া এগিয়ে দিলেন। মশলা বাটতে হবে। অরণি অবাক হয়ে বলল, ব্লেন্ডার নেই? রাবেয়া রান্নাঘর থেকে বের হতে হতে জবাব দিলেন, ব্লেন্ডার দিয়ে মেহেদি বাটা হচ্ছে। এখন ওইটা দিয়ে আবার মশলা বাটতে গেলে মেহেন্দির গন্ধ আসবে না? শিলনোড়া দিয়ে কাজ চালিয়ে নাও। অরণি অসহায় মুখে বলল, পুষ্পর মা, আপনি মশলাগুলো একটু বেটে দিবেন আমাকে? রাবেয়া শয়তানির হাসি দিয়ে বললেন, পুষ্পর মা, এদিকে আসো, তোমার এখানে জরুরি কাজ আছে। তুমি দ্রুত মশলা বেটে রান্না শুরু করে দাও। আমি এসে যেন দেখি মশলা বাটা হয়ে গেছে। রাবেয়া পুষ্পর মাকে নিয়ে রান্নাঘর থেকে চলে গেলেন। অরণি নিঃসঙ্গের মতো দাঁড়িয়ে রইলেন। সে কিভাবে মশলা বাটবে? নোড়ায় তো হাতে তুলতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। দরজাল মহিলা অরণির সাথে এমন করলেন তো? ঠিক আছে, অরণি আজ এমন রান্না করবে যে পাত্রপক্ষ কেবল খাবারের চেহারা দেখে হাত ধুয়ে পালাবে। অরণি গায়ের ওড়নাটা ভালোভাবে কোমরে বেঁধে নিল। সে জন্মের রান্না করবে আজ। চলবে ইনশাআল্লাহ।